নমস্কার। আপনারা অনেক খবর শুনেন, কিন্তু অনেক ধরনের বড় খবর। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, সিবিআই, তারপরে পুলিশ, এগুলি নিয়ে বড় বড় ইমার্জেন্সি অবস্থা চলছে। এক এক রাজ্যে, দেশের মধ্যে একটা ইমার্জেন্সি অবস্থা চলছে। সবাই রাজনৈতিকভাবে দেখছেন বিভিন্ন জিনিসগুলি। কেউ মানুষের বাঁচা মরা নিয়ে, কোনো একটা জাতি বাঁচলো কিনা মরলো কিনা সেই নিয়ে তো কারোর চিন্তা নেই। সবার চোখ হলো ভোট ব্যাংক, সবার চোখ হলো রাজনীতি, কিভাবে গদি দখল করা যায় সেটাই রাজনীতি। সেখানে কোনো কে বাঁচলো, কে কী ইমার্জেন্সি চললো, আসলে ইমার্জেন্সিটা কিন্তু কোনো দলের নয়। ইমার্জেন্সিটা কোনো দলের নয়, ইমার্জেন্সিটা কোনো রাজ্যের নয়। ইমার্জেন্সিটা হলো রাজ মানে একটা জাতির, ভারতের যে জাতি রয়েছে, বিশেষ করে এই বাঙালি জাতি যে রয়েছে তার জীবনে ইমার্জেন্সি চলছে। তার জীবনে ইমার্জেন্সি চলছে, তার অস্তিত্বের জীবনে, তার অস্তিত্বের সংকট চলছে, তার জীবনে ইমার্জেন্সি চলছে। আর একটা কথা, যারা বাঙালি হয়ে, যারা বাঙালি শত্রু দল করে, যারা রাজনীতি করে, পার্টিবাজি করে, বাঙালির ঘরে জন্ম নিয়ে, তারা যেভাবে দালালি করছে, তারা যেভাবে গুলামি করছে বাঙালি শত্রুদের, তারা যেভাবে বাঙালিকে মারার জন্য নিজের ক্ষুদ্র স্বার্থের কারণে গর্ত খুঁড়ছে, গর্ত করছে, সেই গর্তেই আজকে তারা পড়তে শুরু করেছে। পরের জন্য একটা কথা আছে, পরের জন্য যদি গর্ত তৈরি করে কেউ, তাহলে সেই গর্তে তাকেই পড়তে হয়, তাকেই সেই গর্তে পড়ে মরতে হয়। আর ঠিক তেমনই ঘটনা হলো, তেমনই এক ধরনের ঘটনা হলো আগামীকাল ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী বিপ্লব দেবজি ও ত্রিপুরার সাংবিধানিক পদে, মানে যত মন্ত্রীরা রয়েছে সাংবিধানিক পদে যারা রয়েছে, তাদের সবার কাগজপত্র বা নাগরিকত্ব খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আবারও বলছি, ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব দেব ও সাংবিধানিক পদে যারা রয়েছে, ত্রিপুরার সাংবিধানিক পদে যারা রয়েছে, তাদের সবার নাগরিকত্ব খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে আগামীকাল সুপ্রিম কোর্ট, ভারতের সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে। এবং একটু বিস্তারিত বলে দেই সেই নির্দেশে কি বলা হয়েছে। সেই নির্দেশে বলা হয়েছে যে যদি ত্রিপুরার সাংবিধানিক পদে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে যারা সাংবিধানিক পদে বর্তমানে রয়েছে, তাদের নাগরিকত্ব খতিয়ে যদি দেখা হয়, এই নির্দেশ দিয়েছে কেন্দ্র সরকারকে খতিয়ে দেখার জন্য। যদি প্রমাণিত হয় যে সাংবিধানিক পদে যারা দায়িত্ব রয়েছে মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সহ, তাহলে তারা যদি বাংলাদেশি প্রমাণিত হয়, বিশেষ করে বাংলাদেশি, নাগরিকত্ব খতিয়ে দেখার অর্থটা হলো বাংলাদেশি কিনা, যদি প্রমাণিত হয় ওরা বাংলাদেশি, তাহলে দাবি করেছে যে তাদের নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া জানা হয়, নাগরিকত্ব ছিনিয়ে নিয়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, যেন কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। এই রায়টা, এই নির্দেশটা দিয়েছে মূলত ত্রিপুরার মহারাজার যে শেষ উত্তরাধিকারী আছে প্রদ্যুৎ কিশোর দেববর্মা, ওনার ব্যক্তিগত তরফে যে কেসটা উনি সুপ্রিম কোর্টে একটা মামলা করেছিলেন ত্রিপুরায় এনআরসি হওয়ার জন্য, এনআরসি চালু করার জন্য। সেই ত্রিপুরাতে এনআরসি চালু করার যে মামলাটা, সেই মামলাটার প্রাথমিক রায় সুপ্রিম কোর্ট দিয়েছে। সেই রায়ে বলেছেন যে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সহ সাংবিধানিক পদে যারা রয়েছে তাদের সবার নাগরিকত্ব খতিয়ে দেখার জন্য। এবং আপনাদের মনে করিয়ে দিই, এই নাগরিকত্ব যে ভিত্তিশালটা, এই নাগরিকত্ব ভিত্তিশালটা প্রদ্যুৎ কিশোর দেববর্মন উনি তার মামলাতে যে পিটিশন দিয়েছেন, সেখানে ভিত্তিশালটা 51 সাল ধরেছেন। ত্রিপুরার প্রত্যেকটি বাঙালি শুনুন ভালো করে, যারা আপনারা আপনাদের পায়ে কুরুল মারছেন, রাজনৈতিক দলাদলি, বাঙালি শত্রুদের দলাদলি করে যারা এই জাতিটাকে শেষ করতে চাইছেন এবং যারা নিজের গর্তেই পড়ছেন, এখন তাদেরকে বলছি যে ভিত্তিশালটা 51 সাল, বুঝতে পারছেন?
1951 সালের পরে যারা এসেছে তারা বাংলাদেশি হিসেবে চিহ্নিত হবে। 1951 সালের পরে যারা এসেছে তারা বাংলাদেশি চিহ্নিত হবে। এবং সেখানে প্রদ্যোৎ কিশোর দেববর্মন স্পষ্ট বলেছেন, সেই মামলাতে, যে মামলার প্রাথমিক রায়ে উনি বলেছেন, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন যে তাদের নাগরিকত্ব খতিয়ে দেওয়ার জন্য, এবং আগামী 4 সপ্তাহের মধ্যে সেই রিপোর্ট জমা দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন। আগামী 4 সপ্তাহের মধ্যে তাদের নাগরিকত্ব, কেন্দ্রীয় সরকার নাগরিকত্ব খতিয়ে দেখে এবং রিপোর্ট জমা দিতে বলেছে সুপ্রিম কোর্ট। আগামীকাল সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে আগামী 4 সপ্তাহের মধ্যে ত্রিপুরা মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সহ এবং অন্যান্য সাংবিধানিক পদে, ত্রিপুরা সাংবিধানিক পদে যারা রয়েছে প্রত্যেকটা, অর্থাৎ মন্ত্রী যারা রয়েছে তারা বাংলাদেশি কিনা এইটা যাচাই করার জন্যে নাগরিকত্ব যেন খতিয়ে দেখা হয়, তাদের কাগজপত্র খতিয়ে দেখা হয়, সেই নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে কেন্দ্রীয় সরকারকে, যে তাদের খতিয়ে দেখে রিপোর্ট যেন জমা দেয়। এবং সে প্রদ্যোৎ কিশোর দেববর্মন তার যে ইয়েতে করেছেন, মামলাটাতে দাবি রেখেছেন এবং সেই মামলা অনুযায়ী হবে। কারণ যেহেতু নির্দেশ দিয়েছে, চলো নির্দেশটা খতিয়ে দেখার নির্দেশটা কিন্তু 51 সাল থেকে হবে। আপনাদের ভালো করে মনে করিয়ে দিচ্ছি, ত্রিপুরার প্রত্যেকটি মানুষকে বলছি, প্রত্যেকটি বাঙালিকে বলছি, ত্রিপুরাতে যেই এনআরসি হতে যাচ্ছে তার প্রাথমিক স্টেজ হলো এই মুখ্যমন্ত্রী থেকে শুরু করে এই যে মন্ত্রীদের নাগরিকত্ব খতিয়ে দেখার যে নির্দেশ সুপ্রিম কোর্ট, সর্বোচ্চ আদালত দিয়েছে, সেটা হলো প্রাথমিক পদক্ষেপ, ত্রিপুরাতে এনআরসি হওয়ার প্রথম পদক্ষেপ। তারপর আস্তে আস্তে হবে সারা ত্রিপুরাবাসীর জীবন, বিশেষ করে ত্রিপুরাবাসী বলছি না, বাঙালিদের জীবনে হবে। কারণ বাঙালিদেরকে কিন্তু ত্রিপুরাতে প্রথম থেকেই কিন্তু তাদেরকে বিদেশি চিহ্নিত করে রাখা হয়েছে। ত্রিপুরীদের এটা কিন্তু প্রথম থেকে চিহ্নিত করা হয়েছে। মনে করবেন না যে আমরা বেঁচে গেছি, আমার কাগজপত্র রয়েছে। আগে বলছি, কিন্তু বাঙালিদের কিন্তু চিহ্নিত করা হয়েছে যে তারা উদ্বাস্তু, তারা শরণার্থী, তারা বিদেশি, বাংলাদেশি, তাই তাদের কাগজপত্র খতিয়ে দেখা হবে। যারা বাঙালি বাদে অন্যান্য যারা আছে তাদের কিন্তু কাগজপত্র খতিয়ে দেখা হবে না, আপনাদের আগাম জানিয়ে রাখি। তাহলে সেখানে দাবি করেছে যদি চিহ্নিত হয় তাহলে তাদেরকে তাদের যে সাংবিধানিক পদ, মুখ্যমন্ত্রী পদ বা অন্যান্য পদ রয়েছে, স্বাস্থ্যমন্ত্রী বা যাই রয়েছে, তাদের পদ ছিনিয়ে নেওয়া হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং তিনি এটার মধ্যে এটাও দাবি করেছেন যে ত্রিপুরাতে 60টি বিধানসভার আসন রয়েছে, সেই বিধানসভা আসনের মধ্যে 30টি আসন যেন সেই উপজাতিদের দেওয়া সংরক্ষিত করা হয়, যে আমরা এসটি সিট বলি, যেটা সংরক্ষিত যে সিট 30টা যেন দেওয়া হয়। এখন 20টা আছে, আর 10টা যেন বাড়ানো হয়। এবং সেখানে উনি আরও বলেছেন যে ত্রিপুরার মধ্যে বাংলাদেশি অনুপ্রবেশের ফলে বাংলাদেশি যে বহিরাগত আছে তাদের অনুপ্রবেশের ফলে ত্রিপুরার যে জনজাতি অংশের মানুষরা রয়েছে তাদের যে উপাসনা স্থলগুলি আছে, ধর্মীয় উপাসনা স্থলগুলি আছে, সেইগুলি নাকি জবরদখল করে নিয়েছে বাংলাদেশিরা। বাংলাদেশ থেকে এসে বহিরাগতরা এসে সেখানে এই উপাসনা স্থলগুলি তাদের জবরদখল করে নিয়েছে। তিনি দাবি জানিয়েছেন যেন সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যেন ওই জায়গাগুলি জবরদখলভাবে মুক্ত করা হয়। যেহেতু তাদের জায়গা, উনি দাবি করছেন যেন এগুলিকে জবরদখলভাবে মুক্ত করা হয় যারা জবরদখল করেছে। তারপরে আরও রয়েছে যে এখানে উনি বলছেন যে ত্রিপুরাতে 51 সালের আগে ত্রিপুরার মধ্যে সংখ্যাগরিষ্ঠ ছিল এই জনজাতিরা। 1951 সালের আগে ত্রিপুরাতে জনজাতি মানুষরা সংখ্যাগরিষ্ঠ ছিল, তাই 51 পরে যারা এসেছে তাদেরকে বাংলাদেশ হিসেবে চিহ্নিত করা হবে। এবং উনি এখানে আরও বলেছেন যে উনি প্রদেশ কংগ্রেসের, যেহেতু বর্তমানে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি রয়েছেন, সেই সভাপতি হিসাবে উনি
সেখানে মামলাটা করেনি। উনি একজন ত্রিপুরার জনজাতি মানুষের হয়ে উনি এই মামলাটা করেছেন এবং এই মামলাটার শেষ উনি দেখতে চান উনি বলছেন। এবং সাথে সাথে উনি বললেন পাশাপাশি যে এখন যদি উনি বলেছেন আমি এনআরসি দাবি করছি, এনআরসি ত্রিপুরাতে এনআরসি হোক, কিন্তু আমি এটা চাই না যে বাঙালিদের এখান থেকে খেদানো হোক। উনি বলেছেন বাঙালিদের এখান থেকে খেদানো হোক, আমি এটা চাই না, কিন্তু এনআরসি চালু হোক। আমি শুধু চাই যারা এখানে ত্রিপুরার যে জনজাতি মানুষ ছাড়া যারা এখানে, উনি স্পষ্ট করে নিয়ে আপনাদের বলে দিচ্ছি, উনি স্পষ্ট করুক আর না করুক, উনি বলছেন যে বাঙালিদের যেন উদ্বাস্তু বা রিফিউজি হিসাবে এখানে মানে চিহ্নিত করা হয়, বাঙালিদের উদ্বাস্তু এবং রিফিউজি হিসাবে চিহ্নিত করা হয়, উদ্বাস্তু হিসাবে চিহ্নিত করা হয়। তাহলে এই উদ্বাস্তু হিসেবে চিহ্নিত করাটা ত্রিপুরার মধ্যে এই যে প্রদ্যুৎ কিশোর দেববর্মন উনি যেভাবে সুপ্রিম কোর্টে মামলা করে যে আইন করেছেন এবং তার বহিঃপ্রকাশ কালকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়ে বলেছেন যে আগামী 4 সপ্তাহের মধ্যে মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সহ সাংবিধানিক পদে যারা রয়েছে তাদের কাগজপত্র, তাদের যে নাগরিকত্ব খতিয়ে দেখার জন্য তারা বাংলাদেশি কিনা যদি প্রমাণিত হয় তাহলে তাদের সাংবিধানিক পদ ছিনিয়ে নেওয়া হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বুঝতে পারছেন ত্রিপুরার প্রত্যেকটি বাঙালি যারা আনন্দে লাফালাফি করছেন, নাচানাচি করছেন, যারা বিভিন্ন দল করছেন, কংগ্রেস, সিপিএম, বিজেপি, তৃণমূল, এসব করে ত্রিপুরার বাঙালিদের মাটিটুকু ছিনিয়ে নেওয়ার ব্যবস্থা করছেন। আপনারা নিজের পায়ে কুড়ুল মারছেন। আপনারা বুঝতে পারছেন? একটু ভাবুন, চক্রান্ত চলছে, আইনিভাবে চক্রান্ত চলছে। কিন্তু আজকে মুখ্যমন্ত্রী বিপ্লব দেব উনি প্রথম বলেছিলেন যে ত্রিপুরাতে এনআরসির কোনো দরকার নেই। উনি স্পষ্টভাবে বলেছিলেন অসমের পরিস্থিতি দেখে যে ত্রিপুরাতে এনআরসির কোনো দরকার নেই। কিন্তু উনি কেন্দ্রীয় সরকারের এবং রাজনাথ সিংজির আদরে উনি ভুলে গেছেন। তারপরে 360 ডিগ্রি ঘুরে গিয়ে উনি বললেন ত্রিপুরাতে এনআরসি হবে, ত্রিপুরাতে এনআরসি চালু করা হোক। আজকে চারিদিকে কংগ্রেস যেই বাঙালি বিদ্বেষী আইন বানিয়েছিল এই এনআরসি, সেই এনআরসি আইনকে ভিত্তি করে এই এনআরসি আইনকে সামনে রেখে যেই বিজেপি সরকার অসমে প্রয়োগ করে বাঙালিদের রাষ্ট্রহীন বিদেশি উদ্বাস্তু তমকা দিয়ে ধ্বংস করতে চাইছে। এখন অসমের কি অবস্থা একটু ভালো করে খবর নিন ত্রিপুরার বাঙালিরা। অসমে কতজন মারা গেছে এখন পর্যন্ত আত্মহত্যা করে, কতজনকে গুলি করে মারা হয়েছে, বম দিয়ে মারানো হয়েছে। এবং ডিটেনশন ক্যাম্প ডি ভোটার তমকা দিয়ে, আপনি ডি ভোটার, ডাউটফুল ভোটার তমকা দিয়ে কীভাবে লাখ লাখ হিন্দু, মুসলিম, প্রত্যেকটা ধর্মমতের মানুষকে সেখানে কিভাবে জানোয়ারের মতো রাখা হচ্ছে, কিভাবে জানোয়ারের মতো সেখানে রেখে মারা হচ্ছে, সেগুলো একটু ভালো করে দেখে আসুন। ঠিক তদ্রূপ একই ব্যবস্থা, একই হয়রানির ব্যবস্থা এই ত্রিপুরাতে চালু হতে যাচ্ছে। আপনারা তো ত্রিপুরাতে এনআরসি হইতো না, ত্রিপুরাতে এনআরসি করতে দিত না, বর্তমান সরকার করতে দিত না। যারা এই ভেবে শীতঘুম দিচ্ছেন তাদেরকে বলছি একটু দেখুন। আজকে সুপ্রিম কোর্ট নির্দেশ, আইনিভাবে কিন্তু লড়াইটা হচ্ছে। আইনিভাবে যে আইন করে প্রাক্তন বামফ্রন্ট সরকার, এক এডিসি আইন করে বাংলা ও বাঙালি বিদ্বেষী এবং ত্রিপুরার উন্নয়নের শত্রু বিষবৃক্ষ, সেই এডিসি আইন তৈরি করে বামফ্রন্ট সরকার ক্ষমতা লোভের কারণে, গদি দখলের কারণে বিধানসভাতে যে কংগ্রেসের সহযোগিতায় যে আইন পাশ করিয়েছিল, যে বাঙালি বিদ্বেষী আইন পাশ করেছিল, সে বাঙালি বিদ্বেষী আইনের বলি হয়ে ভিটেমাটি হারা হয়ে তার মাটি ছেড়ে শুধু প্রাণটুকু নিয়ে বেঁচে যতটুকু এখন যে জায়গাতে রয়েছে সেই জায়গাতে কিন্তু তার ভিটেমাটি, সেই তার পূর্বপুরুষদের ভিটাতে কিন্তু এখনও যেতে পারেনি, সাহস করেনি। এবং সেই এডিসির বলি হয়ে যে 80 সালে গণহত্যা হয়েছিল,
সেই গণহত্যা, বাঙালি গণহত্যা হয়েছিল, আত্মীয় স্বজন যারা হারিয়েছে, আজ পর্যন্ত তার বিচার তদন্ত হয়নি। কত তো সিবিআই হয় চিটফান্ডের বিরুদ্ধে লড়ার জন্য, কিন্তু আজ পর্যন্ত ত্রিপুরার ভিতরে এবং ভারতবর্ষে সবচেয়ে নারকীয় ঘটনা এইভাবে ঘটেছে, তার আজ পর্যন্ত এত বছর পরেও আজ পর্যন্ত একটা বিচার তদন্ত হয়নি। বিচার তো দূরের কথা, তদন্ত কমিশনটুকু হয়নি। সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে বুঝতে হবে যে বাঙালিদের অস্তিত্ব বিপন্ন করার জন্য, বাঙালিদের উদ্বাস্তু বানানোর জন্য, আবার বলছি কিন্তু প্রদ্যুৎ কিশোর দেববর্মা বলেছে যে বাঙালিদের খেদানোর পক্ষে উনি নন, কিন্তু বাঙালিদের রিফিউজি বা উদ্বাস্তু চিহ্নিত করার পক্ষে উনি চিহ্নিত করে রাখবেন এখানে, যেহেতু ত্রিপুরাটা হলো ত্রিপুরীদের। তাই আইনিভাবে লড়াইটা হচ্ছে, আইনিভাবে কিন্তু আমাদের ফাঁদে ফেলানো হচ্ছে, আইনিভাবে আমাদের বিদেশি বানানো হচ্ছে, আইনিভাবে আমাদের বহিরাগত বানানো হচ্ছে। যদিও এই ভারতের মাটিতে বাঙালিরা এই মাটিতে জন্মগ্রহণ করেছে, এই ভারতের প্রধান ভূমিপত্র বাঙালিরা। তারপর আজকে আইনের মার পেছে এই বাঙালিদের, ত্রিপুরা বাঙালিদের এবং বাঙালি অধ্যুষিত বাঙালিদের, এই বাংলা ও বাঙালি শত্রুদের যে জন্মান্তরে যে দালালি গুলামি চলছে, এই গুলামি দালালির কারণেই কিন্তু আজকে এই কালো আইনগুলি পাশ হয়। এই কালো আইন পাশ হয়ে আপনার গলা কাটে, আপনার প্রাণ বিপন্ন হয়। আপনারা নিজের পায়ে কুড়োল মারছেন। এবার একটু আসি, চিন্তা করুন আপনারা কি করবেন। আমরা আপনাদের সচেতন করার বহু চেষ্টা করছি, বহুভাবে, বহু প্রোগ্রাম হোক, বহুভাবে আপনাদের সচেতন করার চেষ্টা করছি। আমরা সংগঠনের তরফ থেকে আপনাদের চেষ্টা করছি। তারপরে আপনারা যদি না বুঝেন, এতে আপনার যেমন ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাচ্ছে, তেমনি পুরো জাতিটাকে কিন্তু ধ্বংসের মুখে এবং এটা অন্ধকারের মুখে নিয়ে যাচ্ছেন। চিন্তা করে দেখুন, একটু সময় কি হয়নি? এখনো সময় হয়নি আপনাদের? শীতঘুম থেকে ওঠার সময় হয়নি? জাতির পরিচয় এক হওয়ার সময় হয়নি এখনো? তাহলে ত্রিপুরা বাঙালিদের নয়, অসম বাঙালিদের নয়, পশ্চিমবঙ্গ বাঙালিদের নয়, তারপরে মেঘালয়, মিজোরাম বা যে অঞ্চলগুলি আছে সেগুলি বাঙালিদের নয়, তাহলে বাঙালিদের আসল ভূমি কোনটা, সেই প্রশ্নটাটুকু তো রাখতে পারছেন না। সর্ববিধ দলের যারা গুলামি দালালি করছেন, একবার সিপিএমের, একবার বিজেপির, একবার তৃণমূলের, একবার কংগ্রেসের কুলুর বলদের মতো ঘুরছেন। একবার সিপিএমকে, একবার বিজেপিকে, একবার কংগ্রেসকে, আবার সিপিএমকে, বিজেপিকে, কংগ্রেসকে, তৃণমূলকে, এই করে যে দালালি করছেন, পা চাটছেন, এই পা চাটতে নিজের জিপটুকু খসে ফেলেছেন। ভাবুন আপনারা কি করবেন। এবার আসছি, প্রদ্যুৎ কিশোর দেববর্মন যে ভুল তথ্য দিয়ে পিটিশন করেছে, সে মামলা করেছে, সে মামলার যে কতটুকু মিথ্যে আজকে বলছি আপনাদের। প্রদ্যুৎ কিশোর দেববর্মন যে ধরনের আখেরে বাঙালি বিদ্বেষী আইন উনি যে মামলা করেছেন উনি সুপ্রিম কোর্টে, সেইটা যে কত মিথ্যা সেটা অনেক প্রমাণ আছে। সেই প্রমাণ সময় সাপেক্ষের কারণে এখানে দিতে পারছি না, কিন্তু প্রমাণটা আপনারা চাইলে পরবর্তী সময় দিতে পারি। সেই অবস্থাতে আপনাদের বলছি যে আজকে এই ভারতের মাটিতে যে আইন ভুলে গেছে, যে আমাদের যে প্রতিশ্রুতি ছিল, ভারত সরকারের যে তৎকালীন প্রতিশ্রুতি ছিল, সেই প্রতিশ্রুতি যারা ভুলে গিয়ে এখন বাঙালিদের উদ্বাস্তু বানানোর চেষ্টা করছে, তাদের বলছি যে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু সেই যখন বাংলা ভাগ হয়েছিল, বাংলা ভাগের পরে উনি সেই লোকসভাতে দাঁড়িয়ে, রাজ্যসভাতে দাঁড়িয়ে উনি বলেছিলেন, মনে আছে কি না, যে whenever the minorities of East Bengal will come across the border, they will cordially received. Whenever the minorities will come from East Bengal, they cordially received. আমাদের এই ভারতে যদি তারা ইস্ট বেঙ্গল থেকে ধর্ম শিকার হয়ে, এই যে ধর্মমতের শিকার হয়ে যদি এখানে আসে, তাদেরকে পুনর্বাসন দেওয়া হবে, তাদেরকে এখানে দেওয়া হবে। কিন্তু বাংলা এবং পঞ্জাব ভাগ হয়েছে, পঞ্জাবিরা একদম 16 আনা পুনর্বাসন থেকে শুরু করে তাদের যে রেজিমেন্ট পুনর্বাসন সব পেয়েছে, ওরা পঞ্জাবিরা সব পেয়েছে, কিন্তু বাঙালিরা আজ পর্যন্ত না পেয়েছে পুনর্বাসন, না তাদের দেওয়া হয়েছে রেজিমেন্ট, কিচ্ছু দেওয়া হয়নি। আজকে কিছু দেওয়া হয়নি। এই প্রতিশ্রুতি মনে না রেখে এবং এই প্রতিশ্রুতি আমরা একটা বাঙালিও সেই
রাজ্যসভা বিধানসভা কোনোখানে কোনো নেতার মাধ্যমে না বের করতে পেরেছি, না আমরা বলতে পেরেছি। আমরা শুধু তাদের পাট চাটতে শিখেছি, আমরা শুধু তাদের গোলামি করতে শিখেছি, যার বলি হচ্ছি এখন আমরা পুরো জাতিটা, আপনি পুরো জাতিটা। আজকে বলে দেই, যদি যদি বলেছিলাম, অনেক আগে বলেছিলাম, বিপ্লব দেব নিজের যিনি এনআরসি চেয়েছেন, যেই বাঙালি শত্রু বিজেপি দল করে বাঙালিকে মারার চেষ্টা করছেন, সেই বিপ্লব দেব একজন বাংলা মায়ের সন্তান। সেই বিপ্লব দেবও যদি আজকে